বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটি আমরা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2022 সালে দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন সমাধান। আসলে মূলত প্রশ্ন সমাধান আমাদেরকে কেন করা দরকার? যেহেতু প্রাইমারি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখার জন্য প্রশ্ন সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব যে কী কী প্রশ্ন এসেছিল, আগামীতে কী কী প্রশ্ন থাকতে পারে, এর ওপর আমরা একটা দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা সবাই ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না আর আমাকে শোনা যাচ্ছে কি না। যাই হোক, ইতিমধ্যে আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইশরাত ইভা যুক্ত আছেন, নজরুল ইসলাম, শাখাওয়াত হোসাইন যুক্ত আছেন, জাজাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনার উত্তম প্রতিদান দান করুন, আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুক, সেই কামনা রইল, আমিন। অনেক অনেক ধন্যবাদ শাখাওয়াত হোসেনকে। রিনা সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি উত্তর দিয়েছেন ইশরাত ইভা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করব। এই মূল পর্ব শুরু করার আগেই সবাইকে একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা দেখছেন সবাই আজকের ক্লাসটি আপনাদের টাইমলাইনে শেয়ার করলে আজকের ক্লাসের পিডিএফটি আপনাদেরকে দেওয়া হবে। আমরা তাহলে চলে যাচ্ছি 1 নাম্বার প্রশ্নে। এটি মূলত আমাদের 2022 সালের প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? প্রশ্ন নাম্বার 1, নাটোরের একটি রাজবাড়ি রয়েছে নাটোর শহর থেকে 2.4 কিলোমিটার দূরেই। সেটি হচ্ছে নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়ি। এটি কি নামে পরিচিত? দেখতে পাচ্ছি অলরেডি উত্তর দিয়েছে আমাদেরকে শামিমা নাসরিন, আর উত্তর করেছেন রিনা সুলতানা। এই দীঘাপতিয়ার জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল 18 শতকে, আর যিনি এটি নির্মাণ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন দীঘাপতিয়ার জমিদার বংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায়। তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। 9 ফেব্রুয়ারি 1972 সালে এই দীঘাপতিয়ার জমিদার বাড়িটির নামকরণ করা হয়েছিল। কি করা হয়েছিল? উত্তরা গণভবন। উত্তরা গণভবন এটি করা হয়েছিল দীঘাপতিয়া রাজবাড়িকে। আর এই উত্তরা গণভবন মূলত উত্তরবঙ্গের বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। এখানে আমাদের উত্তরবঙ্গ সংসদ ভবন বলে আসলে কিছু নেই, তা আমাদের হচ্ছে গণভবন। এই গণভবনটা আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ছিল বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ছিল। বাংলাদেশের গণ অভ্যুত্থান হওয়ার পরবর্তীতে এখানে জুলাই স্মৃতি জাদুঘর নির্মিত হবে। আর বঙ্গভবন, এটি মতিঝিলে অবস্থিত বঙ্গভবন, যার পূর্ব নাম ছিল গভর্নমেন্ট হাউস। এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন। যাই হোক, যারা উত্তর করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের অনেকেই শেয়ার দিয়েছেন। ইশরাত ইভা শেয়ার ডান, মিল্লাল খান শেয়ার ডান করেছেন, অনেক অনেক ধন্যবাদ। যারা শেয়ার এখনও দিতে পারেননি দ্রুত ঝটপট দিয়ে দিন। প্রশ্ন নাম্বার 2 নাম্বার, এই প্রশ্নটি আন্তর্জাতিক বিষয়াবলীর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগামীতে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। 2 নাম্বার প্রশ্ন দেয়া আছে, ন্যাটোতে যোগ দেওয়ার ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল? রাশিয়া কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়? ক নাম্বার দেওয়া আছে ফিনল্যান্ড, খ হচ্ছে ডেনমার্ক, গ পোল্যান্ড, ঘ হচ্ছে সুইডেন। ন্যাটো, যার পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো এর পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর এই ন্যাটো গঠিত হয়েছিল 4 এপ্রিল 1949 সালে ন্যাটো গঠিত হয়েছিল। 12টা দেশকে নিয়ে ন্যাটো গঠিত হয়েছিল। যখন গঠিত হয়েছিল ন্যাটো, তখন এই সদস্য রাষ্ট্র ছিল 12টি। কয়টি ছিল? 12টি। ইউরোপের দেশ ছিল 10টি, আর উত্তর আমেরিকা মহাদেশের দেশ ছিল 2টি। সেই দেশ দুটো হলো কানাডা এবং যুক্তরাষ্ট্র। মোট 12টা দেশকে নিয়ে ন্যাটো গঠিত হয়েছিল। এখন প্রশ্ন হলো
এখন প্রশ্ন হলো ন্যাটো কেন গঠিত হয়েছিল? ন্যাটো কেন গঠিত হয়েছিল? ন্যাটো গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল যে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে কি করা, চাপে রাখা। যে সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রতিপক্ষ ছিল আমেরিকা, তাই আমেরিকা নেতৃত্বে এই ন্যাটো জোট গঠিত হয়েছিল মোট 12টি দেশকে নিয়ে। এখান থেকে যে প্রশ্নটি আপনারা পড়বেন যে ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। যদি বলা হয় কয়টি দেশকে নিয়ে, দেশ হচ্ছে 12টি দেশকে নিয়ে গঠিত হয়েছিল। আর ন্যাটোর সদর দপ্তর হলো ব্রাসেলস, বেলজিয়াম। এখান থেকে এই প্রশ্নটিও পরীক্ষায় আসে যে ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। আচ্ছা, আমরা এখন জানবো যে ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি। এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। সেই 12টা থেকে বর্তমান হচ্ছে ন্যাটোর সদস্য দেশ 32টি। আর ন্যাটোর সর্বশেষ সদস্যর নাম হচ্ছে সুইডেন। ন্যাটোর সর্বশেষ সদস্যর নাম হচ্ছে সুইডেন। আর এই সুইডেন ন্যাটোতে যোগদান করে 7 মার্চ 2024 সালে। তো এখন ন্যাটোতে যুক্ত হওয়ার কারণে এই ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল রাশিয়া। কারণ এই ফিনল্যান্ড একসময় রাশিয়ার উপনিবেশ ছিল। ফিনল্যান্ড একসময় কার উপনিবেশ ছিল? রাশিয়ার উপনিবেশ ছিল। আর ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। আচ্ছা, ন্যাটো থেকে আমরা আরেকটু জানবো যে ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম কি। ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম হচ্ছে মার্ক রুটে। ন্যাটোর বর্তমান মহাসচিবকে মার্ক রুটে। তিনি হচ্ছেন ন্যাটোর 14তম মহাসচিব। তিনি সাবেক নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনারা ক্লাসটি দেখছেন প্রাইমারি জিকে প্রশ্ন সমাধান ক্লাস। সবাই আপনারা ক্লাসটি শেয়ার এবং মেনশন দিবেন। আপনাদের জন্য একটি সুখবর আছে। সুখবরটি হচ্ছে, যেহেতু 2025 সালে সার্কুলারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক শিক্ষক নিয়োগ হবে, প্রাইমারি শিক্ষক। আর আপনার স্বপ্ন যদি থাকে প্রাইমারি শিক্ষক হবার, তাহলে প্রস্তুতি নেবার এখনই মোক্ষম সুযোগ। আর এবারে নিয়োগটা হবে 93% মেধা কোটার ভিত্তিতে। লড়াই হবে সমানে সমান। আর আপনারা যারা প্রস্তুতি নিতে চান, আপনাদের জন্য আমরা একটা চ্যারিটি প্রোগ্রামের আয়োজন করেছি। মাত্র 299 টাকায় এই কোর্সটি করতে পারবেন। ক্লাস থাকবে মোট 100টি। আর যারা ক্লাস নেবেন, শাহিন স্যার ইংরেজি, শাহাদ স্যার গণিত, আবদুল্লাহ স্যার বাংলা, আলামিন স্যার জিকে। চলে যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 3, শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? আসলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের উপস্থিত বুদ্ধির মাধ্যমেই করতে হয়। এটি একটি মানসিক দক্ষতার প্রশ্ন। আর বিসিএসের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে নৈতিকতা এবং মূল্যবোধের একটি প্রশ্ন। শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য কি লাগবে? নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ, যে আপনার শিক্ষার্থীর বিকাশের জন্য? আচ্ছা, এটির উত্তর হচ্ছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, এই দক্ষতাটির প্রয়োজন। কারণ হচ্ছে আপনার মধ্যে যদি তথ্য এবং যোগাযোগের ভালো একটা ব্যবস্থা না হয়, বা প্রযুক্তির উপর যদি আপনি ভালো একটা দক্ষতা অর্জন না করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে কি হবে না? শিক্ষার্থীদের মধ্যে আপনি সার্বিকভাবে বিকশিত করতে পারবেন না। প্রশ্ন নাম্বার 4, বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? আদমশুমারি নিয়ে প্রতিবারে একটা প্রশ্ন থাকে। আদমশুমারি যার ইংরেজি শব্দ হচ্ছে সেন্সাস। আদমশুমারি যার ইংরেজি হলো সেন্সাস। আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারিটা হয় কবে? 1974 সালে। আর এ পর্যন্ত আমাদের 6টি আদমশুমারি হয়েছে। সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু
কোভিডের কারণে এটি অনুষ্ঠিত হতে পারেনি, তাই এটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে 15 থেকে 21 জুন 2022 সালে। 2022 সালে আমাদের সর্বশেষ আদমশুমারি হয়। তা এখানে যেহেতু উত্তর নেই, আমাদের উত্তর হচ্ছে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2020 সালে সর্বশেষ। তবে এই উত্তর অনুযায়ী আমরা বলতে পারি এটি হবে না। যদি বলে এই উত্তর অনুযায়ী তাহলে 2015 সালে আদমশুমারি হয়েছিল, বাট আমরা উচ্চে বলবো যে আমাদের আদমশুমারি হয় কবে, 2022 সালে। 5 নাম্বার যাচ্ছি আমরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন মূলত। এই প্রশ্নটি আমাদের উপজাতি নির্দিষ্টির একটি প্রশ্ন। এখান থেকে আরও কিছু প্রশ্ন আমরা শিখব। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী। বৈশাখী এটি কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? 5 নাম্বার জানাবেন। মতিউর মিজানুর রহমান, বিল্লাল খান যুক্ত আছেন, মোহাম্মদ আল আমিন যুক্ত আছেন, SM শামীম হোসাইন যুক্ত আছেন। আর যারা ক্লাসটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা ক্লাসটি আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। বৈশাখী মূলত আমাদের পার্বত্য অঞ্চলের একটি উৎসবের নাম হচ্ছে বৈশাখী। বৈশাখী, এই বৈশাখীটা মূলত আমাদের 3টি উপজাতির একটি সমন্বিত উৎসব। আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা কি পাবো? বৈশাখীকে যদি আমরা ভাঙি, বইতে হচ্ছে বৈশুক। বইতে হচ্ছে আমাদের যে উৎসবটা সেটি হচ্ছে বৈশুক। এটি মূলত ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক। ত্রিপুরা এদের উৎসবের নাম হচ্ছে বৈশুক। তারপরে সাথে হলো সাংগ্রাইন। এটি কাদের উৎসব? মারমাদের উৎসব। আর এরপরে বিতে হলো আমাদের বিজু। এটি হলো চাকমাদের উৎসব। এই যে 3টা উৎসব মিলে একত্রিত হয়েছে বৈশাখী। তাহলে বৈশুক এটি ত্রিপুরাদের একটি উৎসবের নাম বৈশুক। সাংগ্রাইন এটি মারমাদের একটি উৎসবের নাম হচ্ছে সাংগ্রাইন। আর বিজু হলো চাকমাদের একটি উৎসব। এই সমন্বিতভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেই একটি উৎসব পালিত হয় সেটির নাম হলো বৈশাখী। আচ্ছা, 5 নাম্বার 6 নাম্বার এটি আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর একটি প্রশ্ন, খেলাধুলা থেকে এসেছে। আপনাদের প্রাইমারির জন্য খেলাধুলা থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে একটু শিখে রাখবেন। যুক্ত হয়েছে নতুনভাবে নিপা মণ্ডল, বিল্লাল খান, হাসি মধু যুক্ত আছেন, JS শাকিলাও আমাদের সাথে যুক্ত আছেন। একদম লেটেস্ট 2031 সালে বাংলাদেশে ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? বাংলাদেশ এবং কততম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? বিশ্বকাপের উন্মোদনা বাংলাদেশে হবে। 2031 সালে বাংলাদেশ ও ভারতের কততম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? ক নাম্বার দেওয়া আছে 13তম, খ নাম্বার হচ্ছে 14তম। আচ্ছা, আমাদের 13তম বিশ্বকাপটি হয়েছিল কত? এটি মূলত ভারতে হয় 13তম। আর এটি অনুষ্ঠিত হয়েছে 2023 সালে অনুষ্ঠিত হয় 13তম বিশ্বকাপ ক্রিকেট। আর এই আসরে 10টি দল অংশগ্রহণ করেছিল। চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া আর রানার আপ হয়েছে ভারত। 14তম বিশ্বকাপ এটি হবে আমাদের দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েতে প্লাস হচ্ছে নামিবিয়া। এই 3টি দেশে হবে। কত সালে হবে? 2027 সালে হবে। আচ্ছা, এরপর আমাদের 15তম বিশ্বকাপটা হবে কবে? 2030 সালে বাংলাদেশ ও ভারতে হবে। কত সালে? 2031 সালে হবে। তো এটা আপনারা শিখে রাখবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজে দিবে ইনশাল্লাহ, এখান থেকে কমন থাকতে পারে। আমাদের বাংলাদেশে হচ্ছে 15তম বিশ্বকাপ 2031 সালে হবে। আচ্ছা, এটি হলো মূলত আমাদের সাধারণ জ্ঞানও আমরা বলতে পারি, প্লাস এটি আমাদের কম্পিউটার ও ICTর প্রশ্ন আমরা বলতে পারি।
ক নাম্বার, আচ্ছা এটার প্রশ্নটি হচ্ছে উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া কি? ক নাম্বার দেওয়া আছে উন্মুক্ত সফটওয়্যার, খ নাম্বার দেওয়া আছে ডাটাবেজ, গ নাম্বার দেওয়া আছে মুক্ত বিশ্বকোষ, ঘ নাম্বার দেওয়া আছে স্মার্টফোন। উইকিপিডিয়া এই শব্দটি এসেছে মূলত উইকি থেকে। উইকিপিডিয়া এই শব্দটি এসেছে মূলত উইকি থেকে, যার অর্থ হলো সহায়তামূলক কাজের জন্য ওয়েবসাইট। সহায়তামূলক কাজের জন্য ওয়েবসাইট। তো উইকিপিডিয়া আর উইকিপিডিয়া এটি চালু হয়েছিল 2001 সালে চালু হয়। 2001 সালে চালু হয় উইকিপিডিয়া। উইকিপিডিয়া মূলত হচ্ছে একটি উন্মুক্ত সফটওয়্যার। উন্মুক্ত সফটওয়্যার এটি হচ্ছে উইকিপিডিয়া। 8 নাম্বার চলে যাচ্ছি আমরা। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক কবি বলেছেন কে? বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক কবি কে বলেছিলেন? আর বঙ্গবন্ধু এই উপাধি দিয়েছিলেন তোফায়েল আহমেদ। আর বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলেছিলেন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকা। আর বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন কে? এর উত্তরটি হচ্ছে শেখ হাসিনা। আচ্ছা, প্রশ্ন নাম্বার 9। আসলে এই প্রশ্নগুলো আমাদের উত্তর করা একটু টাফ, তারপর চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে। আপনার কমন সেন্স থেকে উত্তর করবেন। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? মানে একটা দেশ যে উন্নত আপনি কিভাবে বিবেচনা করে বুঝতে পারবেন, এখানে তা বলা হয়েছে। এটা মূলত আমাদের একটি বুদ্ধিবৃত্তিক প্রশ্ন, আইকিউ টেস্ট। এই প্রশ্নগুলো আপনি আসলে কোথাও কমন পাবেন বলে মনে হচ্ছে না। আপনাকে উপস্থিত বুদ্ধির আলোকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ক নাম্বার দেওয়া আছে দেশের ভৌগোলিক অবস্থান, খ নাম্বার দেওয়া আছে দেশের আয়তন, গ নাম্বার দেওয়া আছে মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার, গ নাম্বার দেওয়া আছে দেশের প্রাকৃতিক সম্পদ। দেশের প্রাকৃতিক সম্পদ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শাকিলা উত্তর দিয়েছে, দেশের প্রাকৃতিক সম্পদের কথা বলেছে। মাসফিয়া মাইশা উত্তর দিয়েছে, সে দেশের প্রাকৃতিক সম্পদের কথা বলা হয়েছে। একটা দেশ যত উন্নত কিভাবে বুঝতে পারবেন? মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহারের মাধ্যমে। বিদ্যুৎ শক্তি ব্যবহারের মাধ্যমে আপনি যত বিদ্যুৎ ব্যবহার করবেন, সেই দেশে তত ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, তাই না? তার মানে সেই দেশ তত উন্নত। এস এম শামীম হাসানের উত্তরটি আমরা একদম সঠিক বলে ধরে নিচ্ছি। আমাদের চলে যাচ্ছি 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার একদম আমাদের রিসেন্ট প্রশ্ন আসবে এখানে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কা এটি ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। কিছুদিন আগে এই দেশটি দেউলিয়া হয়েছিল শ্রীলঙ্কা, এবং অভ্যুত্থানের মাধ্যমে তারা নতুন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পেয়েছে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম, আচ্ছা প্রাকৃতিক সম্পদ হবে স্যার? না, প্রাকৃতিক সম্পদের মাধ্যমে একটা দেশ যে উন্নত বিশ্বের দেশ তা বলা যাবে না। প্রাকৃতিক সম্পদ না থেকেও একটা দেশ উন্নত বিশ্বের দেশ হতে পারে তাদের পরিশ্রমের মাধ্যমে, তাদের টেকনোলজির মাধ্যমে। আচ্ছা, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম এই প্রশ্ন অনুযায়ী ছিল রনিল বিক্রমাসিংহে। রনিল বিক্রমাসিংহে, কিন্তু এখন তো চেঞ্জ হয়েছে। তবে শ্রীলঙ্কার বর্তমান দিবেন বর্তমান প্রেসিডেন্ট তিনি হচ্ছে অনুরা দিশা নায়েক। এটি হচ্ছে আপনাদের জন্য, এই নামটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে অনুরা দিশা নায়েক। ইয়েস, আমাদের অনেকে উত্তর করছেন, আর সবাই কমেন্টের মাধ্যমে জানান আপনারা কে কোথা থেকে আছেন, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন। কে কোথা থেকে আছেন কমেন্টের মাধ্যমে জানান। আর আমাদের শ্রীলঙ্কার বর্তমান যদি বলে প্রধানমন্ত্রীর নাম কি? হরিণী অমর সূর্য হচ্ছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম। যদি বলে বর্তমান
বর্তমান প্রধানমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রী হরিনা, হরিণা অমর সূর্য, হরিণা অমর সূর্য, হরিণী, হ্যাঁ হরিণী, হরিণী অমর, অমর সূর্য, অমর সূর্য। দেখেন এইখান থেকে আপনারা দুটো নাম মনে রাখবেন। আমাদের সাথে অলরেডি নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন যে শাকিলা, মাসপিয়া মাইশা টাঙ্গাইল থেকে, ধনবাড়ি থেকে আছেন। তারপরে আমাদের নিয়াজউদ্দিন চট্টগ্রাম থেকে আছেন, গোপালগঞ্জ থেকে আছেন হাসি মধু, আর বগুড়া থেকে যুক্ত হয়েছেন সাদিয়া হাসান মিম যুক্ত আছেন। খুলনা থেকেও আমরা দেখতে পাচ্ছি আম্বিকা রায়, আম্বিকা রায় যুক্ত আছেন খুলনা থেকে। অনেককে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। দেখি 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, নিরপেক্ষ একটি প্রশ্ন, যে কোনো প্রেক্ষাপটে চলে আসতে পারে। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত, যেটাকে আমরা বলছি ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি। সুনীল অর্থনীতি কি? যে সমুদ্রের তলদেশে যে সম্পদ রয়েছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করা, সেটি হলো মূলত সমুদ্র অর্থনীতি। সমুদ্র অর্থনীতি কিসের সাথে জড়িত জানাবেন। পল্লব কুমার পোদ্দার যুক্ত হয়েছেন নওগাঁ থেকে, জে.এস. শাকিলা উত্তর দিয়েছেন, নজরুল ইসলাম উত্তর দিয়েছেন, বিলাল খান উত্তর দিয়েছেন ভোলা থেকে, হাসি মধু। এটি হচ্ছে সমুদ্র সম্পদ। সুনীল অর্থনীতি, সুনীল অর্থনীতি এটি হচ্ছে সমুদ্র সম্পদ এর কাজে লাগিয়ে যে অর্থনৈতিক উন্নয়ন করা হয় সেটি হচ্ছে সুনীল অর্থনীতি, যেটাকে হচ্ছে ব্লু ইকোনমি। আর 1994 সালে বেলজিয়ামের বিজ্ঞানী গুন্টার পাউলি তিনি প্রথম এই সুনীল অর্থনীতি এই শব্দটি বা এই কনসেপ্টটি কে ব্যবহার করেছিলেন? বেলজিয়ামের বিজ্ঞানী গুন্টার পাউলি। তিনি মূলত এই কনসেপ্টটি প্রথম ব্যবহার করেছিলেন। চলে যাচ্ছি আমরা 12 নম্বর প্রশ্নে। সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশে কনসার্ট কোথায় হয়েছিল? গোল্ডেন জুবিলি কনসার্ট। প্রশ্ন নাম্বার 12 জানাবেন সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশে কনসার্ট কোথায় হয়েছিল? ক নাম্বার দেওয়া আছে যুক্তরাষ্ট্রে, খ নাম্বার হলো যুক্তরাজ্যে, গ নাম্বার নিউ ইয়র্কে দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে আবুধাবিতে। গোল্ডেন জুবিলি কনসার্ট। আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে আগস্ট মাসে যে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে যে একটি কনসার্ট হয়েছিল সেটির নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। মানে আমাদের যে শরণার্থীরা আছে তাদের অর্থায়নের জন্য, তাদের জন্য তহবিল করার জন্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। আর এই কনসার্টের প্রধান উদ্যোক্তা ছিলেন ভারতের সেতারাবাদক পণ্ডিত রবিশঙ্কর এবং তার অন্যতম বন্ধু জর্জ হ্যারিসন। তা এই কনসার্ট ফর বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে 2022 সালে আবার সেখানে একটি প্রোগ্রাম হয়েছে, যেটির নাম হলো গোল্ডেন জুবিলি বাংলাদেশ। গোল্ডেন জুবিলি বাংলাদেশ এটি হয়েছিল যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ারে। প্রশ্ন নাম্বার 13 দেখবেন আমার আইডিতে আজকের একটা ভিডিও এসেছে। এই প্রশ্নটা যখন দেখলাম যে এই ধরনের হটলাইন নাম্বারগুলো নিয়ে প্রশ্ন আসে, তাই আমি আজকে একটা রিলস ভিডিও দিয়েছি আমার আইডিতে, আপনারা দেখবেন যেগুলো পরীক্ষায় আসে। শিশু সহায়তা হটলাইন নাম্বারটি কত? শিশু সহায়তা আমাদের বিভিন্ন হটলাইন নাম্বার আছে, আর এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো শিশু সহায়তা হটলাইন নাম্বার। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইতিমধ্যে যুক্ত হয়েছেন আল মামুন, সাদিয়া হাসান মিম আমাদের সাথে আছেন, আর মোহাম্মদ হাসি মধু, এস.এম. শামীম হাসান যুক্ত হয়েছেন। আমাদের শিশু সহায়তা হটলাইনটি হচ্ছে 1098। আমরা কিছু হটলাইন মনে রাখবো, কিছু হটলাইন গুরুত্বপূর্ণ হটলাইন এই নাম্বারগুলো মনে রাখবেন। আমাদের একটি হচ্ছে জাতীয়
পরিচয় পত্রের জন্য আপনাদের হটলাইন নাম্বারটি হলো কত? 105। তারপরে আমাদের দুদক এর হটলাইন নাম্বার কত? 106। 106। তারপর হচ্ছে আমাদের নারী ও শিশু নির্যাতন যদি হয়, নির্যাতন এর হটলাইন নাম্বার তাহলে কত? নারী এবং শিশু এর জন্য নির্যাতন হটলাইন হচ্ছে 109 বা অনেক সময় 10,921। এই দুটা হচ্ছে আমাদের নারী এবং শিশু হটলাইন। এরপর আমাদের আরেকটা হটলাইন পড়তে হবে, জাতীয় তথ্য সেবা হটলাইন হচ্ছে 333। তারপর আমাদের জাতীয় জরুরি সেবা এর হটলাইন নাম্বার হচ্ছে 999। আর আমাদের জাতীয় শিশু সহায়তা এর হটলাইন নাম্বার হচ্ছে 1098। এই কয়েকটা হটলাইন নাম্বার যদি মনে রাখতে পারেন, যে কোনো পরীক্ষার জন্য আপনি এখান থেকে কাজে লাগাতে পারবেন। তাহলে এটির উত্তরটি হচ্ছে আমাদের 1098। তো বন্ধুরা, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্লাসটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের জন্য একটা দারুণ খবর আছে, যেহেতু 2025 সালে বাংলাদেশ থেকে নিয়োগ হবে সার্কুলারের মাধ্যমে 1 লাখ সহকারী শিক্ষক। তা আপনার প্রস্তুতি নেওয়ার মোক্ষম সময় হচ্ছে এখন। আর আপনারা যারা আপনাদের প্রাইমারি স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের একটি ডাইনামিক কোর্স আমরা চালু করেছি। এই কোর্সটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা। 4 জন আমরা শিক্ষক আছি। তো আগামী আমাদের শুক্রবার পর্যন্ত, মানে 50 জন এই বিশাল ডিসকাউন্টে পাবেন মাত্র 299 টাকায় এই কোর্সে ক্লাসে থাকবে ইংরেজির জন্য শাহিন স্যার, গণিতের জন্য থাকবে শাহাদ স্যার, বাংলার জন্য বাংলা গুরু আবদুল্লাহ স্যার থাকবে, আর জিকের জন্য থাকবে জিকে আলামিন স্যার। যারা আপনারা ভর্তি হতে পারেনি, দ্রুত ভর্তি হয়ে যান। এর পরবর্তীতে আমরা 50 জনের পর এই অফারটি আর আপনাদের জন্য থাকছে না। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 14। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ। এটা আসলে আওয়ামী লীগ সরকার কর্তৃক ঘোষিত একটি পরিকল্পনা মেয়াদ ছিল। আমাদের বিল্লাল খান অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আমাদের যুক্ত হয়েছে মোহাম্মদ আল আমিন, অনেক ভালো লাগছে। SM শামীম হাসান, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তো আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকালটা সবাই একটু জানাবেন। আমাদের মেয়াদকালটি এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের নাজমুন মোহনা, আপনার সাথে একটু কথা বলতাম। আচ্ছা, ঠিক আছে, আপনি ক্লাস শেষে আমাকে ইনবক্স করবেন প্লিজ। আমরা তাহলে দেখতে পাচ্ছি এটির উত্তরটি আমাদের হলো, অনেকে উত্তর দিয়েছেন, এটি হচ্ছে 2021 থেকে 2042 সাল পর্যন্ত আমাদের একটা আওয়ামী লীগ সরকার কর্তৃক একটি ঘোষিত একটি মেয়াদ ছিল যে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত বিশ্বের দেশ হবে এবং 2026 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে বা উন্নয়নশীল দেশ হবে। এই একটা টার্গেট ছিল। এটাকে বলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল। প্রশ্ন নাম্বার 15। শেফালি রানী বর্মন, টেকনাফ, কক্সবাজার থেকে আছে, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেছিলেন? এগুলো আসলে আমরা জেনে রাখবো, জানার জন্য। বিনামূল্যে যে আমাদের পাঠ্যপুস্তক দেয়া হয়, এখান থেকে আরও কিছু প্রশ্ন আপনারা জেনে রাখবেন, আমি একটু লিখে দিব। আর যারা আপনারা আছেন, যারা আমাদেরকে নিয়মিত কমেন্ট করছেন আর যারা শেয়ার করছেন, তাদেরকে আজকের এই ক্লাসের পিডিএফটি দেয়া হচ্ছে তাদেরকে। গতকালকে আমার কাছ থেকে সংগ্রহ করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আপনারা যারা আজকের এই ক্লাসটি আপনাদের টাইমলাইনে একটি শেয়ার করে দিবেন, তারাই পাবেন আজকের এই ব্যাখ্যা বিশ্লেষণের একটি পিডিএফ।
এটি হচ্ছে আমাদের 2009 সালে 2009 সালে। এখান থেকে আমরা প্রাইমারি রিলেটেড কিছু প্রশ্ন পড়ে নিব। আমাদের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে 17 নং অনুচ্ছেদে কি আছে, এটি পরীক্ষায় আসে। অনুচ্ছেদে আমাদের অনুচ্ছেদে শিক্ষার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ রয়েছে শিক্ষার ব্যাপারে যদি বলা আছে কবে কোথায় উল্লেখ রয়েছে, এটি হচ্ছে আমাদের 17 নম্বর অনুচ্ছেদে শিক্ষার ব্যাপারে উল্লেখ রয়েছে। আর আমাদের প্রাথমিক শিক্ষা আইন কবে হয়? প্রাথমিক শিক্ষা আইন, এটি গুরুত্বপূর্ণ। আইন হয় কত সালে? আইন হয়, প্রাথমিক শিক্ষা আইন হয় 1990 সালে আইন হয়। আর আমাদের যদি বলা হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে? 1 জানুয়ারি 1991 সালে। আর যদি বলে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে? তা 1 জানুয়ারি এটির উত্তরটি হচ্ছে আপনাদের হবে 92-তে। আর এটি হচ্ছে 1 জানুয়ারি 1900। আচ্ছা, এটি হচ্ছে 91-তে আর এটি হচ্ছে 1992 সালে হয়। সারা দেশে চালু হয় 1992 সালে। মোহাম্মদ আল আমিন আওয়ামী লীগের রিলেটেড প্রশ্নগুলো না আসার সম্ভাবনাই আসলে বেশি, যেহেতু এই পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন হয় নাই, তা আসলে আমরা বলতে পারছি না কিভাবে প্রশ্নগুলো আসে। তারপর আমরা জেনে রাখবো উত্তরগুলো। চলে যাচ্ছি আমরা 16 নম্বর প্রশ্নে। এটি মূলত আমাদের সাধারণ জ্ঞান। আবার আমরা যদি দেখি, এটি হলো আমাদের ভূগোলের একটি প্রশ্ন। কত বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে? আবহাওয়াকে জলবায়ু বলে। কত বছরের গড় আবহাওয়াটাকে কি বলা হয়? জলবায়ু বলা হয়। এটি হচ্ছে ক নাম্বার দেওয়া আছে 30 থেকে 40, ক নাম্বার দেওয়া আছে 20 থেকে 35, গ নাম্বার দেওয়া আছে 20 থেকে 30। এটি হচ্ছে 30 থেকে 40 বছরের যে একটা গড় আমরা আবহাওয়া পাই, ওয়েদার পাই, সেটা হচ্ছে জলবায়ু। আর আবহাওয়াটা কি? আবহাওয়াটা হচ্ছে আমাদের প্রতিদিনের যে তাপমাত্রা, আর্দ্রতা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের হিসাবটা হচ্ছে আবহাওয়া। আর একটি অঞ্চলের 30 থেকে 40 বছরের যে একটা গড় আবহাওয়া, সেটা হচ্ছে জলবায়ু। 17 নম্বর প্রশ্ন, এটি মূলত পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? সবাই একটু কমেন্ট করবেন আর শেয়ার করে দেন। যারা শেয়ার করবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আজকের ক্লাসের পিডিএফটি তারা পাবেন। এবং এই কুইজ বা এই প্রশ্নগুলো অনেক বাছাই করা প্রশ্ন, আপনাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছি অনেকে আমাদের উত্তর দিয়েছেন। প্রথম উত্তরটি দিয়েছেন বিল্লাল খান, উত্তর দিয়েছেন নিচের কোন ঋণাত্মক কাজের উদাহরণ হচ্ছে সমতল পথে হাঁটা। আসলে সমতল পথে হাঁটলে আমাদের তেমন একটা কষ্ট হয় না। আর গাছ থেকে নিচে নামা। আচ্ছা, এটি হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমাদের অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতে হয়। এই জন্য এটি হচ্ছে আমাদের কি ঋণাত্মক কাজ। একটি দেয়ালকে ধাক্কা দেয়াটা না, একটি সিঁড়ি দিয়ে যখন আপনি উপরে উঠবেন তখন আমাদের কি করতে হবে? অভিকর্ষ আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হবে। এরপর 18 নম্বর প্রশ্নটি দেয়া আছে, এটিও বিজ্ঞানের একটা প্রশ্ন। বিএমআই এর পূর্ণরূপ কি? ক নাম্বার দেওয়া আছে বেস্ট মেডিসিন অফ ইন্টিগ্রেশন। খ নাম্বার দেওয়া আছে ব্যালিস্টিক মিসাইল
ইনিশিয়েটিভ। গ নাম্বার দেওয়া আছে বডি মাস ইন্ডেক্স। তারপর দেওয়া আছে বিল মেজারমেন্ট ইন্ডেক্স। তাহলে বিএমআই এর পূর্ণরূপ কি? বিএমআই এর পূর্ণরূপ কি? রিনা সুলতানা উত্তর অলরেডি দিয়েছেন। রিনা সুলতানার উত্তরটি হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স এটি মূলত আমাদের যে ডায়েট চার্ট, এটি যে আমাদের উচ্চতা অনুযায়ী আমাদের ওজন কতটুকু থাকবে এটাই নির্ধারণ করা হয় বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে। বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি 19 নাম্বার প্রশ্নে। 19 নাম্বার প্রশ্নে কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? কাগজবিহীন। আগামীতে এমন একটি সময় আসবে আমাদের পেপারলেস অফিস থাকবে, কোনো ধরনের কাগজের ব্যবহার হবে না। আমরা ডিজিটাল ফরম্যাটে সব কিছু এন্ট্রি করে রাখতে পারবো এবং যখন সময় দরকার তখন আমরা বের করতে পারবো। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? ক নাম্বার দেওয়া আছে ব্যাংক, খ নাম্বার দেওয়া আছে ই অফিস, গ নাম্বার দেওয়া আছে কল সেন্টার, ঘ নাম্বার দেওয়া আছে কাস্টমার কেয়ার। নজরুল ইসলাম, তানিয়া ইসলাম তারা উত্তর দিয়েছে। বিল্লাল খান উত্তর দিয়েছে। এটি হচ্ছে আমাদের ই অফিস। ই অফিস এটা হচ্ছে ইলেকট্রনিক অফিস। কোনো ধরনের ফাইল টাইল থাকবে না, সব কিছু আমরা আমাদের পেপারস, আমাদের ডাটা সব কিছু আমরা কম্পিউটারে ইনপুট দিব, এইভাবে আমাদের ট্রান্সফার হবে। সেটি হচ্ছে কাগজবিহীন প্রতিষ্ঠান। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনাদের, এসএমএস এর পূর্ণরূপ কি? এসএমএস এর পূর্ণরূপ কি? আমরা মোবাইল ফোনে সবচেয়ে বেশি এটি ব্যবহার করি। এসএমএস এর পূর্ণরূপ কি? এইচ এম জাহির রায়হান উত্তর দিয়েছেন। আমাদের নজরুল ইসলাম উত্তর করেছেন এসএমএস পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। এর উত্তরটি হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। আর বাংলায় হচ্ছে খুদে বার্তা। এটা হচ্ছে বাংলা হচ্ছে খুদে বার্তা। এসএমএস এর বাংলা অর্থ হচ্ছে খুদে বার্তা, আর ইংরেজির পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। তো এই ছিল আমাদের আজকে 20টা প্রশ্ন। আর এই প্রশ্নগুলো এসেছে মূলত আমাদের 2022 সালে দ্বিতীয় পর্বের প্রশ্ন। আর আগামীতে আপনাদের এই রিলেটেড প্রশ্নগুলো আপনারা ভালো করে জেনে রাখবেন। আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য ক্লাস নিয়ে আসব। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে আর আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন ঘরে বসেই মাত্র 299 টাকার মাধ্যমে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বর্তমান সময় তাদের অনেক টিউশন না থাকার কারণে আমরা একটি আপনাদের জন্য সুযোগ করে দিয়েছি। এই জানুয়ারির আমরা আর মাত্র 50 জনের জন্য এই সুযোগটি থাকবে মাত্র 299 টাকা। এই কোর্সটি আপনি যদি অন্য কোনো জায়গায় করে থাকেন তাহলে আপনার জন্য এই কোর্সটি থাকবে 1200 থেকে 1500 টাকা। তো আমরা এই কোর্সটি আপনাদের জন্য শুধুমাত্র নামে মাত্র একটা ফি নিয়ে রেখেছি, যেহেতু ফ্রি করলে আসলে কোনো রকমের আমাদের গুরুত্ব থাকে না। এই জন্য আমরা আপনাদের নামে মাত্র একটা ফি নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ডাইনামিক একটি কোর্স। সেটি হচ্ছে প্রাইমারির অ্যাডভান্স কোর্স। এখানে আপনি পাবেন 100টি লাইভ ক্লাস পাবেন। আর ক্লাস নেবেন শাহিন স্যার ইংরেজির জন্য, ম্যাথের জন্য ক্লাস নেবেন শাহাদ স্যার, বাংলার জন্য ক্লাস নেবেন আবদুল্লাহ স্যার, জিকের জন্য ক্লাস নেবেন আলামিন স্যার। যারা আপনারা অ্যাডমিশন হতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন মেসেঞ্জারে। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, যেন আমরা ক্লাস শুরু করলেই সবার আগে নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। তো আর কথা নয়, আজ এ পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।